প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত অনুষ্ঠান এই সময়। দর্শক, এই সময় অনুষ্ঠানটি সপ্তাহের নানা বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। তবে আমরা এই অনুষ্ঠানটি আজকের আয়োজন করেছি শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেট জয় নিয়ে। আপনি যারা জানেন, কলম্বোর পিসাহারায় বাংলাদেশ আজ শ্রীলঙ্কাকে হারিয়ে ১৭তম টেস্টে জিতেছে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন তিনজন অতিথি। আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, আছেন দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার হান্নান সরকার। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এই সময় অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে যাচ্ছি, যে জাতীয় ক্রিকেটার, বাংলাদেশের ১৭তম এই জয়টি কিভাবে দেখছেন? টেস্ট ম্যাচ জিতেছি, সেটা আমি খুবই আনন্দিত। ১৭তম টেস্ট ম্যাচের জন্য যারা খেলেছে, যারা অংশগ্রহণ করেছে টেস্ট ম্যাচে, যারা ভালো খেলেছে, তাদের জন্য একটা মাইল ফলক এবং তাদের জন্য একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমরা যারা দর্শক, আমরা যারা ক্রিকেট প্রেমী, আমাদের জন্য এনি টেস্ট ম্যাচ ইজ এ টেস্ট ম্যাচ। তবে জেতাটা দরকার ছিল, প্রয়োজন ছিল, কারণ আমরা অনেক দিন ধরে বলে আসছি যে আমরা বিদেশের মাটিতে খুব একটা পারফর্ম করতে পারি না। শুধু পারফর্ম করি নেই, আমরা জিতেছি। টেস্ট ম্যাচ জেতা কিন্তু ইজ এ ডিফারেন্ট বল গেম। না জেতা পর্যন্ত জেতার স্বাদটা পাওয়া আমি জানি না, যারা খেলেছে তারা বেশি পাবে, বাট আমার মনে হয় যে জেতাটা ইজ দি আলটিমেট। আমরা সবসময় বলে এসছি, আমি নিজেই এখনও বলবো যে ইটস দি ইমপ্রুভমেন্টের যে ধারাবাহিকতাটা, এটা হলো বেশি ইম্পর্টেন্ট। আমি এতদিন পরে একটা টেস্ট ম্যাচ জিতলাম, পরে দেখা গেল যে আর কোনো খবর নাই। ওটার থেকে বেটার হলো যে আমরা যদি সেই নিউজিল্যান্ডের যে টেস্ট সিরিজ আমরা খেলেছি, আমার মনে হয় বাংলাদেশের বেস্ট এভার। আমরা হয়তো বা হেরেছি, ইয়েস, বাট আমরা যে মানের অপোজিশন, যে ধরনের কন্ডিশনস আমরা খেলেছি, আমার মনে হয় যে এটা যে কোনো প্রতিপক্ষ দল নিউজিল্যান্ডে গিয়ে তারা একটু হিমশিম খায়। এখানে বাংলাদেশ এতদিন পরে খেলতে গিয়ে আমরা মানে অসাধারণ আমরা খেলেছি এখানে, বিকজ আমরা টেস্ট ম্যাচেসগুলো যেভাবে হেরেছি সেই কারণে এত ভালো খেলাটা একটুখানি একটু ম্লান হয়ে গেছে। বাট ইফ ইউ লুক অ্যাট দ্য পারফরমেন্স, আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য বেস্ট এভার। এবং টেস্ট ম্যাচ ওইরকমই খেলতে হয়। এই জন্য এই টেস্ট ম্যাচটা থেকে আমার মনে হয় যে ওই ড্রটা যদি করতাম, এই টেস্ট ম্যাচ জেতার যে 10 গুণ বেশি তাৎপর্যপূর্ণ হতো যদি আমরা ওইটা ড্র করতে পারতাম। বাট আমরা প্লেয়ারগুলো দেখাচ্ছে যে আমরা উই আর অ্যাকচুয়ালি অন দ্য পাথ টু ইমপ্রুভমেন্ট। আই উইল নট সে দ্যাট উই হ্যাভ র্যাডিক্যালি ইমপ্রুভড, উই আর অন দ্য ওয়ে টু ইমপ্রুভমেন্ট। সুযোগও নেই। এনিওয়ে, সুব্রতা, অভিষেক টেস্ট থেকে শুরু করে ভারত সফর পর্যন্ত মাঠে ছিলেন। এর ভিতরে আপনার কখনো বাংলাদেশের জয় এবং পরাজয়, অলমোস্ট বেশিরভাগ টেস্টই আপনি দেখেছেন। ১৭তম টেস্টের জয়টা মাঠে না থাকলেও দূর থেকে কিভাবে মূল্যায়ন করছেন বাংলাদেশ দলকে? এটা ইশতিয়াক ভাই যেটা বললেন আর কি, যে টেস্ট জয় স্পেশাল, মানে আমরা ১০০ টেস্টের ভিতরে এটা মাত্র ৯টা টেস্ট জিতেছি। এটাই বোঝায় যে কতখানি কঠিন জিনিসটা ওয়ানডেতে, যেখানে আমরা অনেক ম্যাচ জিতেছি। একসময় আমাদের ওয়ানডের জয়গুলো মুখস্থ ছিল, যে কার সাথে কী খেলেছি, এখন আর মনে থাকে না, আসলে সংখ্যাটা এত বেশি হয়ে গেছে। তো টেস্ট ম্যাচ, এটা ইশতিয়াক ভাই যেটা বললেন, টেস্ট প্লেয়ারে আছে এখানে। এটার নামটা টেস্ট ক্রিকেট আসলে এমনিতেই হয়নি, এটা হচ্ছে রিয়েল টেস্ট। মানে একটা প্লেয়ার আসলে কতটুকু ভালো, এটা শুধুমাত্র আমি মনে করি যে আমি নিজে ওই লেভেলে খেলিনি, কিন্তু এটা আমি বুঝি, কারণ 5 দিন টেস্ট কাভার করাও কিন্তু এক ধরনের সাংবাদিকদের জন্য টেস্ট। এটা শুধুমাত্র প্লেয়িং স্কিলের পরীক্ষা না, এটা মেন্টাল টাফনেসের পরীক্ষা, এটা ডিসিপ্লিনের পরীক্ষা, এটা মানে পেশেন্সের পরীক্ষা, এটা সব কিছু মিলে আমি মনে করি। এবং আমি যদি আজকে এই ফোরামে একটা কথা আমার প্রায় মনে হয় বলে ফেলি, যে এটা শুধু ক্রিকেটের 3 ফরম্যাটের মধ্যে না, আমার কাছে মনে হয় যে পৃথিবীতেই বোধ আর কোনো খেলা নেই টেস্ট ক্রিকেটের সঙ্গে তুলনা হতে পারে। যে কারণে কেন হয় কি, আপনি ধরেন টেস্ট ম্যাচ শুরু হলো, ফার্স্ট সেশন একরকম হলো, ফার্স্ট ডে শেষে একটা ভাবলেন, মানে আমার কাছে মনে হয় যে সিম্পলি এটা একটা পেঁয়াজের মতো, পেঁয়াজের খোসা ছাড়াবেন আপনি, আরেকটা পাবেন। মানে অনেক টেস্ট ম্যাচ আপনি দেখবেন যে ফার্স্ট ডেতে আপনি একরকম ভেবেছিলেন, থার্ড ডেতে কল্পনাও করেননি, সেটা দেখা যাচ্ছে 4th ডেতে আরেক রকম, 5th ডেতে আরেক রকম। এটা সিম্পলি একটা মহাকাব্য লাগে আমার কাছে। এবং সেই মহাকাব্যের জয়গুলোর আনন্দ, মানে এটা যারা জিতেছে আপনি হয়তো সেটা বুঝবো না, কিন্তু টেস্ট ম্যাচ আমি যেটা বুঝি যে কোনো প্লেয়ার, আমি জানি টাকার ঝনঝনানি অনেক বেশি টি20তে, ওয়ানডে খেলাতে কষ্ট বেশি, কিন্তু টেস্টে কষ্ট বেশি বলেই টেস্ট ম্যাচের জয় আনন্দটা বোধহয় সবচেয়ে বড়। আর আমার নিজের মিস করা যদি বলেন, সেটা আসলে একটু সিলেকশনে ভুলই হয়ে গেছে আমার। আমি অনেক বেশিরভাগ টেস্টই কভার করেছি বাংলাদেশের, এবং ঘটনাচক্রে বাংলাদেশের বেশ কিছু জয় আমি মিস করেছি, যে কারণে আমার একটা রেকর্ড মনে কোনো ভাঙবে না, বাংলাদেশের সবচেয়ে বেশি পরাজয় আমি দেখেছি। কারণ বাংলাদেশ ওয়ানডে যদি বলেন আপনি 99-এর ওয়ার্ল্ড কাপ থেকে
2004 আমরা 47টা ম্যাচ উইনলেস ছিলাম, 2টা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছিলো বলে বোধহয় আমাদেরই হয়েছিল। তো ওইখানে মোটামুটি 40-42টা ম্যাচ আমি কভার করেছি, এবং টেস্ট ম্যাচ তো দিনের পর দিন আমরা জানি কী হবে। এবং শ্রীলঙ্কাতে পিচ হারাতে এই ঘটনাটা ঘটায় আমি সবচেয়ে বেশি খুশি, কারণ এই পিচ হারা আমাদের অনেক কান্নার সাক্ষী। 2007 সালে? হ্যাঁ, 2007 শুধু না, আমরা এখানে 3টা টেস্ট খেলেছি, 3টাতেই আমরা হেরেছি, এবং এখানে আমরা 62 রানে অল আউট হয়েছিলাম 2007-এ। এবং আমি জাস্ট ফিলিং প্রাইড ফর মাই কলিগস, মানে হু আর দেয়ার। যেটা হয় কি যে বাইরের প্রেস বক্সে থাকলে ওরা হয়তো আমাদের টিস করার জন্য বলছে না, কিন্তু দল যখন 62 করে, 91 করে, একজন এসে বললো মন খারাপ করো না, একদিন তোমরাও পারবা, ওই কথাগুলো না টিটকারি লাগে। তো এই টিটকারি সারা জীবন অনেক সহ্য করেছি। ইস্তেক ভাই যেটা বললেন, তার মানে এই না যে আমরা ওইগুলো জবাব দেওয়ার জায়গায় চলে গেছি, কিন্তু আমি যেটা মনে করি একই কথা, যে এটা একটা উন্নতির একটা ধারা। এবং নিউজিল্যান্ড যদি বলেন, হায়দ্রাবাদ বলেন, আমাদের খুব ভালো চান্স ছিল ড্র করার, এবং ওইখানে আমরা যে ড্র করতে পারিনি, ওইটাও কিন্তু ওই আমার শিপু আগের কথাটাই, যে টেস্ট ম্যাচ সাচ এ টাফ গেম। এটা কিন্তু এই যে 595 ফর 8 ডিক্লেয়ার করে আপনি হারতে পারেন। আমি মনে করি ওই ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ যা শিখেছে, এটা একটা টেস্ট ক্রিকেটের একটা ক্র্যাশ কোর্সের মতো, মানে সাচ এ গেম। আপনি না, আপনার কাছে প্রশ্নটা আরেকটা করতে চাইছি, 2007 সালে পিসারার যেটা কথা বললেন, আমিও ছিলাম আপনার সাথে। 84 for 5 ছিল শ্রীলঙ্কা, পরে সামারা বিরা দিলশান দাঁড়িয়ে গেল। এই লঙ্কান টিমটা সাঙ্গাকারা ছিল মনে হয়, দিলশান না সাঙ্গাকারা সাঙ্গাকারা ডাবল সেঞ্চুরি করেছিল। শ্রীলঙ্কার টিমটা এমন একটা টিম যে বাংলাদেশ সবসময় ওদের ভালো দলের সাথেও ভালো একটা স্টার্ট করে, কিন্তু দিন শেষে আর পারে না। না, শ্রীলঙ্কা এটা পিছাড়া তো আমাদের ব্যক্তিগত একটা ইতিহাসের কারণে বললাম, মানে ব্যক্তিগত বলতে বাংলাদেশের ইতিহাসের কারণে। আরেকটা কারণে এই জয়টা খুব রিমার্কেবল, কারণ হচ্ছে শ্রীলঙ্কা ইন শ্রীলঙ্কা প্রবাবলি ওয়ান অফ দ্য টাফেস্ট টেস্ট ইন টেস্ট ক্রিকেট। মানে এটা আপনি এখন বলবো আমরা সাঙ্গাকারা নাই, জয়বর্ধনে নাই, কোনো দলেই সবসময় থাকে না, একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে, ওরা সবই ঠিক আছে। এই টিমই কিন্তু অস্ট্রেলিয়াকে 3-0 হারিয়েছে, যে অস্ট্রেলিয়া ইন্ডিয়াতে সেরকম খেলা খেলছে কিছুদিন আগেই, 7 মাসও হয়নি। কাজে আমি মনে করি এটা ওয়ান অফ দ্য, আমি ইনফ্যাক্ট আজকে একটা প্রথম আলোতে লেখালেখি এসেছি, ইংল্যান্ড ওয়াজ নাম্বার 1 আমার কাছে। ইংল্যান্ড ন্যাচারালি, ইংল্যান্ডে হারানোর একটা স্পেশাল, টেস্ট ক্রিকেটের তারা জন্মদাতা, এবং ওরা টেস্ট ক্রিকেটে যেভাবে প্যাশনেটলি খেলে আর কোনো দেশ এইভাবে খেলে না। কিন্তু আমি মনে করি এখন বোধহয় পিছাড়া নাম্বার 1, কারণ এইখানে শ্রীলঙ্কার মাটিতে হারিয়েছে। এবং 191 শুনলে হয়তো যারা ওইভাবে ক্রিকেটের গভীর দর্শক না, তারা হয়তো ভাববে সারাদিন পরে আছে 191 রান কি, 191 রান ইজ এ হিউজ চেস, বিশেষ করে যে রঙ্গনে হেরাত থাকে অপোনেন্টে। আমি আরেকটা উন্নতির একটা জায়গা বলবো, ইস্তেক ভাই আমার সাথে একমত হবেন কিনা, এটা হায়দ্রাবাদ এবং এই শ্রীলঙ্কা সিরিজটা দেখার পর আমার উপলব্ধি, যে হায়দ্রাবাদ এবং শ্রীলঙ্কার 2টা টেস্ট যদি দেখেন, টিপিক্যাল সাবকন্টিনেন্ট উইকেট যেটা হয় যে খুব টার্নিং, সেটা কিন্তু হয়নি। এবং এটা ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমাদের 2টা স্পিনার আছে এখন, এবং অপোনেন্ট জানে যে এই 2 স্পিনার এরকম না যে আমরা করে দিলাম, আমরা খালি করবো, ওরা করবে। মিরাজ এন্ড সাকিব, দে আর হাইলি রেটেড। এটাও আমি মনে করি ইমপ্রুভমেন্টের একটা এখন অপোনেন্ট একটু ভাবে আমরা কি উইকেট বানালে, এখন মুস্তাফিজের কারণে পেস উইকেট করতে গেলেও ভাবতে হবে, আর মিরাজ আর সাকিবের জন্য স্পিনের কথাও ভাবতে হবে। মানে ইভেন উইকেটই অনেক শেষে। হান্নান সরকার, সুব্রদা ইস্তেক একটা ভালো কথা বলেছিল যে আমরা যদি গল টেস্টটা যদি আমরা ড্র করতে পারতাম, তাহলে একটা টেস্ট, মানে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে পারতাম যে না, আমরা কিছু একটা করেছি। এই টেস্টে, ওই টেস্টে পারিনি, কিন্তু এই টেস্টে সেটা পারলাম, বোলিং ব্যাটিং দুটোতেই। সবচেয়ে বড় জিনিস কি, অলরেডি ইস্তেক ভাই শুরুতে অনেক কথা বললো যে টেস্ট ক্রিকেট আসলেই টেস্ট, যেটা হলো ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার সবার টেস্ট হয়। সেই টেস্টে কে কতটা জয় করতে পারবে, এবং টেস্ট ক্রিকেটে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেশন ওয়াইজ খেলা, যে বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কথা বলি। তো এখানে আমরা কিন্তু সেশন ওয়াইজ খেলেছি, এবং ব্যাটসম্যানদের একটা জিনিস আমার চোখে পড়েছে, গলের থেকে এখানে আসার পরে ব্যাটসম্যানদের ইচ্ছাটা ছিল, উইকেটে থাকার যে ইচ্ছাটা। আপনি দেখবেন গল টেস্টে আমরা কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলেছি, ম্যাক্সিমাম আউট যে হয়েছি সবাই শর্টস খেলতে যেয়ে। মাঝখানে যে 3 দিনে একটা গ্যাপ ছিল, ওই গ্যাপে আমার মনে হোমওয়ার্ক করেছে, এবং মেন্টাল যে প্রিপারেশনটা, 5 দিন খেলার জন্য যে মেন্টাল প্রিপারেশন এবং উইকেটে থাকার যে প্রিপারেশনটা, সেটা নিয়ে ভালো কাজ করেছে টিম, এবং সেটা নিয়ে ভালো হোমওয়ার্ক করেছে। আপনি দেখবেন এই ম্যাচে আমাদের ফার্স্ট ইনিংস আমরা ফেল করেছি যে প্রথম দিকে আমরা যেভাবে শুরু করেছিলাম, মনে করেছিলাম অনেক রান হবে, পরে সাকিবের একটা এক্সট্রাঅর্ডিনারি ইনিংসে কিন্তু আমরা আসলে লিড নিয়েছি। বাট ব্যাটসম্যানদের উইকেটে থাকার ইচ্ছাটা কিন্তু এই টেস্টে আমরা দেখেছি, যেটা হয়তো ইচ্ছা ছিল আগের টেস্টে, কিন্তু ওই কনফিডেন্সটা ছিল না, শর্টস খেলে দিয়েছে। টেস্ট ক্রিকেটে যেটা হয়, আপনার যখন সামনে ফিল্ডার থাকবে, সিলি থাকবে, ব্যাটসম্যানরা কিন্তু তার টেকনিক নিয়ে তখন অনেক বেশি ওয়ারিড থাকে, তার ডিফেন্স কতটুকু স্ট্রং, তার ডিফেন্স যদি স্ট্রং না হয়, সে অটোমেটিক শর্টস খেলবে, যেটা সাব্বির আজকেও করেছে, যেটা সৌম্য সরকারও করেছে, যেটা সৌম্য করেছে। কারণ ব্যাটসম্যানের এখানেই টেস্টটা হয় যে তোমার টেকনিক কত ভালো, বলার সেটা টেস্ট করবে, এবং সেই টেকনিকের মধ্যে প্রথমটাই আসে কিন্তু ব্যাটিং এর ডিফেন্স। কারণ সিলি থাকলে স্বাভাবিকভাবে যদি টেকনিক ভালো না হয়, সেখানে ফেল করতে পারে। এই টেস্টে আমাদের ওই ভয়টা ছিল না যে আমরা সিলিতে আউট হবো, যার কারণে কিন্তু ব্যাটসম্যানটা ডিফেন্স করেছে প্রচুর, যেটা আগের টেস্টে আমরা দেখেছি কম। সো এই যে ইমপ্রুভমেন্টটা গল টেস্টে হয়নি, বাট ইমপ্রুভমেন্টটা যেটা আমরা পুরো ওভারঅল বাংলাদেশ ক্রিকেটে ইমপ্রুভমেন্ট তো হচ্ছে, সেটা নির্দ্বিধায় বলছি।
পাশাপাশি এই 2 টেস্টের 3 দিনের মাঝে যে ইমপ্রুভমেন্টটা সেটা কিন্তু আমরা এই টেস্টে দেখেছি। এবং ভালো ক্রিকেট খেললে যে জেতা যায় এবং কনফিডেন্টলি যদি খেলা যায় সেটা জেতা যায়। এই ম্যাচে আমার কাছে মনে হচ্ছে প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা খুব ভালো ছিল। 100 টেস্টের একটা ইন্সপিরেশন হয়তো ছিল তাদের মধ্যে, পাশাপাশি কনফিডেন্স লেভেলটা খুব ভালো ছিল, যেই কারণে ব্যাটসম্যানরা যখন খেলেছে সেই কনফিডেন্সটা ছিল। বলাররা যখন বোলিং করেছে তাদের কনফিডেন্স ছিল যে আমরা উইকেট নিব এবং উইকেট নেওয়ার মধ্যে বল করতে হবে। একসময় আমাদের টেস্ট ক্রিকেট আমরা হয়তো 20 উইকেট নিতে পারবো না, এটাই স্বাভাবিক ছিল। তো আমরা কি করতাম, যে কোনোভাবে ম্যাচটা ড্র করতে হবে। তো সেই দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে ছিলাম। বাট আমাদের যেটা সুব্রত বললো, মিরাজ, সাকিব, মোস্তাফিজ এদের মধ্যে বলার যখন এসেছে তখন আমরা বিলিভ করতে শিখেছি আমরা 20 উইকেট নিব, তাহলে আমরা ম্যাচ জিততেও পারি। তখনই কিন্তু আমাদের এই কনফিডেন্সটা চলে এসেছে। সো আমার কাছে মনে হয় যে ইমপ্রুভমেন্টটা বেশ ভালো হচ্ছে এবং 3 দিনের গ্যাপে যে ইমপ্রুভমেন্ট এই টেস্টে দেখেছি এটা আসলে প্রশংসার দাবি করে। ইশতেক ভাই, এই গত টেস্টও ছিল যে বাংলাদেশের সেকেন্ড ইনিংস নিয়ে একটা নেতিবাচক একটা মন্তব্য বা সবসময় সব বলছে যে সেকেন্ড ইনিংসে আমরা আসলে উতরাতে পারি না। ১৭তম টেস্টে এসে দেখলাম যে বাংলাদেশের একটা টিম পারফরমেন্স, এই পারফরমেন্সটা কি এই টেস্ট ধরে একটা টার্নিং পয়েন্ট হলো যে আগামীতে বাংলাদেশ যে টেস্টগুলো খেলবে আমরা দেখতে থাকবো যে বাংলাদেশ একটা টিম পারফরমেন্স করছে? হ্যাঁ, দেখেন এখন নতুন নতুন ভুল বেরিয়ে আসবে, নতুন এখন এটাতে ভালো খেলেছি, এখানে যেগুলো ভুল করিনি দেখা যাবে যে আগামী টেস্ট ম্যাচে কিংবা আগামী খেলাতে কোথাও না কোথাও ইটস অলওয়েজ আ লার্নিং প্রসেস। এখন আমরা মানে টেস্ট ক্রিকেটে যেটা হান্নানও বললো যে সেশন বাই সেশন খেলার, শুধু তাই না, সেশন বাই সেশন ডমিনেট করা এটা কেবল ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য না, বোলিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু। এবং এখন যেরকম একটা পর্যায়ে এসছে যে আমরা এখন 20টা উইকেট নেওয়ার চিন্তা ভাবনা করছি, আমাদের বোলিং এমনও কিন্তু আমরা কিন্তু ইনএক্সপিরিয়েন্স বোলিং সাইড, খুবই এক্সপিরিয়েন্স। বাট হোয়াট ইজ নেসেসারি ইজ হাউ ইউ আর বোলিং ইন দ্য রাইট এরিয়াজ। যেমন খুব বেশি ওয়াইডস দেখিনি আমরা দেখেছি ব্যাটসম্যানদেরকে ভুল করানো যে ব্যাপারটা, অলওয়েজ ন্যাগিং লাইন অ্যান্ড লেংথ, দ্য বল ডাজ দি টকিং। ব্যাটসম্যানদেরকে ভুল করানো, বিকজ উইকেট যেসব উইকেট দের ইজ নাথিং মাচ, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু বি 100% অন দ্য অ্যাপ্লাই অফ বেসিক্স। তো এইগুলো কিন্তু মানে ব্রেন স্টর্মিং হয় নিশ্চয়ই। আই ডোন্ট নো, ইউ আর আ কোচ নাও, ইউ আর আ সিলেক্টর নাও, সো নিশ্চয়ই এই ধরনের ব্রেন স্টর্মিং সেশন, কোচ, ম্যানেজার, থিঙ্ক ট্যাঙ্কস যেগুলো যাই বলি না কেন, নিশ্চয়ই অনেক ধরনের কথাবার্তা হয়, ইন্টারাকশনস হয়, অ্যাসেসমেন্টস হয়, আর ভিডিওস তো আছেই, অনেক ধরনের ইনপুটস বেরিয়ে আসে। স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস অফ দি অপোনেন্টস, নিজের স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস এগুলো তো রয়েছেই। তো আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে আমরা এখন শিখতে পেরেছি, এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে। দেখেন, ইউ হ্যাভ 3-4 প্লেয়ার্স যারা 50টা টেস্ট ম্যাচ খেলেছে, তাদের তো একটা অভিজ্ঞতা রয়েছে। তো যখন তারা when they were rising as টেস্ট প্লেয়ার্স, তখন কিন্তু আমরা এই ধরনের আমরা পাইনি। এখন আজকে সাকিব চলে যাক, তামিম চলে যাক, আমি মনে করি যে আমাদের কিন্তু এখন মোটামুটি রিপ্লেসমেন্টস পাওয়া যাবে। আমরা টেস্ট ম্যাচ উই ক্যান সার্ভাইভ। সো দিস ইজ ওয়্যার দি ইমপ্রুভমেন্ট। আমি মনে করি যে মুসাদ্দেকের একটা ইনিংস, আমরা কি এরকম ইয়াং প্লেয়ার যখন সাকিব টাকিব যখন শুরু করেছিল, তখন কি আমরা এই ধরনের ইনিংস আমরা খুব একটা এক্সপেক্ট করিনি। ন্যাচারাল ট্যালেন্ট সেটাই ডোমেস্টিক ক্রিকেটও আমরা আমার মনে হয় আলোচনায় আমরা কথাবার্তা বলবো যে ডোমেস্টিক ক্রিকেটের কতখানি প্রয়োজনীয়তা ফর আ ন্যাশনাল টিম টু ডু গুড ইন টেস্ট। সুব্রতা, মানে এই টেস্টে যাওয়ার পরে অটোমেটিকলি বাংলাদেশের দর্শকদের প্রত্যাশাটা বাংলাদেশ টিমের কাছে অনেক বেড়ে গেছে, কিন্তু সত্যিকার অর্থে মানে এই টেস্টে যাওয়ার পর বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে করণীয়টা কি আসলে কি? মানে আগামী একটা জিনিস মনে রাখা দরকার যে একটা জয় ওভারনাইট আপনাকে টিম চেঞ্জ করে দেয়নি। গোলে যে টিমটা হেরেছে, এই টিমটা অ্যাজ গুড অ্যাজ দ্যাট টিম, দে প্লেড বেটার অন দিস পার্টিকুলার 5 days। এবং এইটা যেটা একটা আমি শ্রীলঙ্কা থেকে খবর পেলাম যে ওই টেস্টের পরে দে হ্যাড এ টিম মিটিং। এখন এটা হয় কি যে বাংলাদেশ যেহেতু জিতছে, তখন এই আলোচনাগুলো আসছে। টিম মিটিং তো প্রচুরই হয়, কিন্তু সেখানে নাকি একটা প্লেয়ারদের বলা হয়েছিল একটু মানে একটা আত্মোপলব্ধির জন্য, হোয়াট দ্য মিস্টেক্স দে হ্যাভ ডান, কী করছো তোমরা নিজেরা, জাস্ট বি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট। তো এইটা ন্যাচারালি জিতার কারণে আমরা এটা খুব বড় করে দেখাচ্ছি, কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে, এবং খেলতে গেলে প্রচুর ভুল হবে। আজকে তামিমের আউটের পর হাতুরুর সঙ্গে রিয়াকশন দেখেছেন, দ্য ওয়ে হি থ্রু দ্য উইকেট, অসাধারণ ইনিংস খেলছে 2 ইনিংসেই। কিন্তু এটা হয়, এটা হান্নান যেটা কথাটা বলছে আমার খুব এটা ইম্পর্টেন্ট লাগে। আপনি যখনই দেখবেন যে আপনার ডিফেন্সের উপর কনফিডেন্স নাই, দেন ইউ উইল ট্রাই টু হিট আউট অফ দ্য প্রবলেম। এটা সবসময় এটা আমরা মনে করি সে খুব অ্যাগ্রেসিভ খেলে তো এটা কিন্তু কনফিডেন্সের অভাবের কারণে হয়, উল্টাটা।
তো এইরকম একটা জিনিস না, যেমন ওই যে ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটা ইশতিয়াক ভাই বললেন, মানে এই টেস্টে শুভাশিস হয়তো মেবি ওইভাবে আপনি যদি রেট করেন, আমরা আজকে জয়ের নায়ক দিছি তামিমকে, সাকিবকে, মুসাদ্দেককে, মুশফিককে, মুস্তাফিজের স্পেল অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য গেম, ওই 3টা উইকেট সবই দিচ্ছে, কিন্তু শুভাশিস ইজ নো হোয়ার, কিন্তু শুভাশিস দ্য ওয়ে হি বোল্ড, শি সাস্টেইন দ্য প্রেশার, এবং ওইটা খুব ইম্পর্টেন্ট যে ক্রিকেটে আপনি ওই দিকে থেকে তো অ্যাটাক করতেছে, মুস্তাফিজ একটা অ্যাটাকিং বোলার, ওর ধরনটাই ওইটা, ওই দিকে আপনার আরেকজন দরকার যে সেজন্য রান লিক না করে। সাকিব যেটা অনেক সময় করছে, কিন্তু সে কন্টিনিউ করছে, অ্যাটাকও করছে। তো এই করে এত ছোটোখাটো এত জিনিস, এবং বুঝতে হবে কাদের সঙ্গে আমরা খেলছি, এই জিনিসটা তো দুই পক্ষই কাজ করছে। এবং তারা এই শ্রীলঙ্কা হয়তো ঘটনাচক্রে আমাদের প্রায় সমান অভিজ্ঞতা একটু কম, কিন্তু বেশিরভাগ সময় আমরা যখন খেলি আমরা দেখা যাচ্ছে যে আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ টিমের ইয়েতে খেলি। তো ন্যাচারালি যদি বুঝেন যে আমরা প্রতিটা টেস্ট থেকে শিখছি, তা আমরা যা শিখেছি ওরা তো শেখা থেকে সবসময় আগে থাকে, তারপরে খেলাটা এইভাবে হয় না বলে মাঝে মধ্যে জিতি। আর ওই এক্সপেকটেশন যদি বলেন, আমি মনে করি এক্সপেকটেশনটা একটু বাস্তবতার সঙ্গে মিলিয়ে হওয়া উচিত। এবং আমি খুব কড়া কথা বলি বলে ক্রিকেট বোর্ড খুব অপছন্দ করে, কিন্তু আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট যেভাবে চলছে সেই তুলনায় আমাদের ক্রিকেট টিম অনেক ভালো করছে। এটা যদি ব্যাখ্যা চান আমি দিতে পারি, কিন্তু আমি মনে করি সেক্ষেত্রে এই যে আমাদের 5 জন যারা প্লেয়ার, যাদের অভিজ্ঞতার আলোকে আমরা অনেক সাফল্য পাই, তাদেরকে কি একটু মানে মানসিকভাবে একটু ফ্রি রাখা উচিত, যাতে তারা মাঠে পারফর্মটা করতে পারে? দেখা যায় যে মাঠে এবং মাঠের বাইরে নানা কাজে তারা আলোচনায় আসে, যেটা তাদের খেলা একটা হ্যাম্পার হয়। এইটা আবার বাংলাদেশ টিমের খুব ইন্টারেস্টিং। বাংলাদেশ টিম আমি কিছুটা পাকিস্তানের সঙ্গে মিল খুঁজে পাই, এটা যে যখন একটু কন্ট্রোভার্সি হয়, একটু ঝামেলা হয়, মানে এভরিওয়ান ইজ রাইটিং দেম অফ, মানে দে কাম ব্যাক স্ট্রংলি। মানে এই টেস্টের আগে যেটা হলো এটা একদম আমি মনে করি আনপ্রফেশনাল, এগুলো পাড়ার ক্রিকেট হয়। আজকে আমাকে হঠাৎ করে ম্যানেজার এসে বললো ওই টিমটা, আমার তো 3 দিন আগে আমার স্কোয়াডই অ্যানাউন্স করা দরকার নেই যে রিয়াদ টিমে নেই, রিয়াদ যদি টিমে না থাকে উইল বি অ্যামাং দ্য 3 প্লেয়ার্স যারা সিলেক্টেড হবে না। হঠাৎ করে বলা হলো রিয়াদ নাই, সে আবার দেশে চলে আসবে। বোর্ড প্রেসিডেন্ট আবার বললো যে কে বলছে দেশে আসতে, ও থাকবে। মানে পুরো জিনিসগুলো এত ছেলে মানুষই, এটা আমরা ছোটোবেলায় যখন খেলতাম পাড়ায় ও খেলবে না, ও খেলবে, আমার কাছে এরকম লাগে। এই জন্য আমি বললাম যে আমরা এত অ্যামেচারিশভাবে আমরা ক্রিকেটটা চালাচ্ছি, সেইখানে প্রবাবলি আমরা ওই 4-5টা এক্সপিরিয়েন্স প্লেয়ার পেয়েছি। এবং মুসাদ্দেকদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ওদের কাছ থেকে আমরা বেশি আশা করবো এই কারণে যে এই হান্নানরা যখন খেলা শুরু করছে, ওরা কিন্তু যখন 8, 9, 10, 12 বছর, ওরা কিন্তু টেস্ট ক্রিকেট খেলবেই স্বপ্ন দেখেনি, ওরা আইসিসি ট্রফি খেলবে, ন্যাশনাল টিমে খেলবে। এই ছেলেগুলোর মাইন্ডসেট কিন্তু আলাদা। যখন সে আমাদের ফার্স্ট ক্লাস খেলছে, আমাদের ডোমেস্টিকে খেলছে, সে কিন্তু কল্পনা করছে একদিন আমি মিসেল জনসন তখন ছিল, এখন নাই, ওকে খেলবো, আমি একদিন ইংল্যান্ডের সঙ্গে খেলবো। মানে ওদের স্বপ্নটা কিন্তু অনেক বড়, যে কারণে একটা গ্র্যাজুয়াল একটা উন্নতি কিন্তু হবেই। এবং উন্নতির যখনই বাংলাদেশ উন্নতি হয় আমার খুব মন ভালো লাগে, এবং একই সঙ্গে একটু মন খারাপ লাগে। আমি একটা কি গল্প বলার সময় আছে আমার, সেটা হচ্ছে, এটা আমি গল্পটা অনেক জায়গায় বলছি, যে ব্র্যাডম্যানকে নিয়ে গল্প। তো এক ছেলে গেছে এক কোচের কাছে, গিয়ে বলছে তুমি ধরো, ব্যাট ধরো। তো ব্যাট ধরার পর বলছে তোমার তো গ্রিপই ঠিক নাই। সে বলছে গ্রিপ ঠিক নাই স্যার, এটা কী বলছেন, এটা তো ব্র্যাডম্যানের গ্রিপ, ব্র্যাডম্যান এইভাবে ব্যাট ধরতো। তো ওই ছেলেটা বললো যে, স্যার কোচ বললো যে তুমি একবার খালি চিন্তা করো, ব্র্যাডম্যান যদি ঠিকভাবে গ্রিপটা ধরতো তাহলে কত বেশি রান করতো। তা আমার খালি যখন বাংলাদেশ এরকম জিতে না, আমার খালি মনে হয় বাংলাদেশ ক্রিকেটটা যদি ঠিকভাবে চলতো, এটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো, ঢাকা ক্রিকেট বোর্ড না হয়ে, তাহলে আসলে আমরা কত ভালো করতাম। রাইট। হান্নান, এই টেস্টে আমাদের একটা টিম এফোর্ট ছিল সম্মিলিত, যেটা বললো যে শুভাশিস মুস্তাফিজদের বোলিংয়ে ওদের চাপে রেখেছে, যেগুলো অনেক। আবার সেকেন্ড সেশনে এসে মুস্তাফিজ ব্রেক থ্রুটা দিয়েছে বলে শ্রীলঙ্কা বড় একটা লিড পায়নি। সব কিছু মিলিয়ে আপনি বাংলাদেশের যে দলগত পারফরমেন্স, যে টিম গেম, এটাকে কীভাবে দেখেন? না, আমাদের কিন্তু ওয়ানডে এবং টি-20-র যে ভালো খেলার যে আমরা দেখছি, সেটা কিন্তু সবসময় বলে আসছে মাশরাফির লিডিংয়ের কারণে। মাশরাফি টিমটাকে একটা জায়গায় নিয়ে এসেছে, একসঙ্গে নিয়ে এসেছে। আমরা কিন্তু জানি যে কোনো ক্রিকেটে বা যে কোনো স্পোর্টসে টিম গেমটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ক্রিকেটে তার চেয়েও আরও বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার একটা বলার যখন বল করে, ফিল্ডার যদি একটা এক্সট্রাঅর্ডিনারি ক্যাচ ধরে বা একটা ফিল্ডিং করে দেয়, বলার কিন্তু এক্সট্রা ইন্সপিরেশন পায়। তো আপনি যেটা বললেন, যেটা ইম্পর্টেন্ট, মুস্তাফিজ উইকেট নিয়েছে, বাট শুভাশিস যে অ্যাটাকটা করেছে, দুই সাইড থেকে কিন্তু পার্টনারশিপ ছিল। আপনি এই টেস্টের ফার্স্টেই যখন শুভাশিস বোলিং করেছে, শুভাশিস মুস্তাফিজ ফার্স্টে অ্যাটাকটা চিন্তা করেন, তাদের দুইজনের যে কম্বাইন্ড যে অ্যাটাকটা ছিল, সেটা দিয়ে কিন্তু প্রথম দিকে আমরা ভালো একটা অবস্থায় চলে এসেছি, বা কনফিডেন্সটা কিন্তু তখন তিনি বেড়ে গিয়েছিল ফার্স্ট সেশনে যখন 4 উইকেট নিলাম প্রথম 3টা ওভারে। সো এই যে এই পার্টনারশিপটা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, প্রতিটা জায়গায় পার্টনারশিপ। আমরা কিন্তু জানি যে ফিল্ডিংয়ে স্লাইড করে পার্টনারকে বল রিলে থ্রো, যেই মানে ফিল্ডিংয়েও যে পার্টনারশিপ, এই টোটাল জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো টিমটাকে একটা টিমে আনা এবং এক টিম হিসেবে খেলা, এটা খুবই জরুরি ছিল। 100তম টেস্টে আমার কাছে যেটা মনে হয়েছে, এই ম্যাচে অন্য টেস্টের সঙ্গে যদি কম্পেয়ার করি, এই ম্যাচে সবার মধ্যে মানে আলাদা একটা টিম স্পিরিট ছিল, যেটা আমরা সবাই মাঠে দেখেছি, অফ দ্য ফিল্ডেও দেখেছি। আপনি হাতুড়ার যেটা তামিমের আউট হওয়ার পরে, ওই সময় কিন্তু ওই রিয়েকশন না হলে কিন্তু আমরা ম্যাচ জিততাম, বাট যে রিয়েকশনটা ছিল এই 100তম টেস্টে
একটা আলাদা মোটিভেশন ছিল সবার মধ্যে, ইন্টেন্সিটি ছিল। মানে এবং ইন্টেন্সিটিটা আলাদা ছিল। সাকিবকে দেখলাম যে এসে বলারদের বলছে এইভাবে না এইভাবে করো, তার মাঠের উপস্থিতি অনেক involvement ছিল। অনেক এত এটা তো অনেক অবশ্যই, কারণ আপনার মিরাজের মতো বলারকে যদি সাকিব কাঁধে হাত দিয়ে বলে যে মিরাজ এটা না এটা, মিরাজের কলিজা কিন্তু এত বড় হয়ে যাবে। আমরা কিন্তু জানি, আমাকে যখন আকরাম ভাই এসে বলতো হান্নান এটা না এরকম, আমার কিন্তু অন্যরকম ফিলিংস হতো, কারণ স্বপ্ন দেখে বড় হয়েছে আকরাম ভাইদের সঙ্গে ক্রিকেট খেলবো। আকরাম ভাইদের সঙ্গে যখন একসময় ন্যাশনাল টিমে খেলছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মিরাজেরও কিন্তু স্বপ্ন ছিল সাকিব ভাইদের সঙ্গে খেলবে। তো এই যে স্বপ্নটা, সাকিব যে পাশে, আর সাকিব হলো টিমের এমন একটা প্লেয়ার, সাকিব যখন যে কোনো প্লেয়ারকে কিছু বলে এটা অন্যরকম কিন্তু একটা বুস্ট আপ চলে আসে। এবং সাকিবকে এই জিনিসটা আমরা সবসময় কিন্তু দেখতে পাই না। এই টেস্টে যেটা দেখেছি, বোলিং থেকে শুরু করে তার যে ইনভলভমেন্টটা ফিল্ডিংয়ে, সব কিছু মিলে এটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং টিম গেম যেটা, এটা এই ম্যাচে যে টিম গেম হিসেবে আমরা দেখেছি, সত্যি এটাই কিন্তু পারফরমেন্সের মূল অস্ত্র ছিল আমি বলবো। মানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বা অফ দ্য ফিল্ডে, মানে অফ দ্য ফিল্ড ইন দ্য সেন্স যে দুইজন মাঠে খেলছে, ব্যাটিং করছে, টিম যেভাবে একসঙ্গে বসেছিল আমরা ক্যামেরায় দেখলাম বিভিন্ন সময়, এই যে টিমের প্রতি যে ফিলিংস বা সবার যে একটা কমিটমেন্ট, এটা অন্যান্য ম্যাচে এতটা দেখা যায় না আমার কাছে মনে হয়, এই ম্যাচে যতটা দেখেছি। সো আমার কাছে মনে হয় এই ম্যাচে সবার কমিটমেন্টটা যেরকম ছিল, প্রতিটা ম্যাচেই প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই কমিটমেন্টটাই থাকা উচিত। আজকে নিশ্চয়ই এই ম্যাচ থেকে আমাদের প্লেয়াররা শিক্ষা নিয়েছে, নেক্সটও এটা কন্টিনিউ হবে আমার বিশ্বাস। ইভেন তো মুশফিকের কিপিংও কিন্তু এই টেস্টে অনেক বেটার, মানে এটা কিভাবে দেখেন? হ্যাঁ, ওর মধ্যে একটা জিদ কাজ করেছে, বিকজ দেখেন এক একটা, ঠিক আছে, ওর কিছু কিছু ভুল চোখে পড়েছে, এই জন্য একটু সমালোচিত হয়েছে। এবং যে কারণে এমন একটা সময় যে তাকে টিম থেকে হয়তো বাদও পড়ে যেত, যা শোনা যায় যে বিভিন্ন ইশতিয়াক ভাই, আপনার কাছে শেষ করেছিলাম যে মুশফিকের কিপিংটা এই টেস্টে। হ্যাঁ, কিপিংটা তার একটা জিত ছিল, যেটা আমার মনে হয় যে তার মুশফিকও অনেক ক্যাচ সময়- ধরতে পারে অনেক এরকম। না, একটা ক্যাচ তো অসাধারণ ছিল, প্রেজেন্স অফ মাইন্ড সবকিছু মনে হলো যে একটা প্ল্যান্ড ওয়েতে সাকিব ওখানে বোলিং করবে, ব্যাটসম্যানটা একটু রিভার্স সুইপ কিংবা প্যাডেল সুইপ করতে যাবে, সে পিছনে, এবং স্লিপ ফিল্ডারও কিন্তু সাথে সাথে মুভ করেছিল। সো এমন হতে পারে যে আমি জানি না, মাস্ট হ্যাভ বিন সাম কাইন্ড অফ প্ল্যান, সাম সিগন্যাল অর সামথিং, আদারওয়াইজ বাট ওভারঅল তার স্টাম্পিং বেশ কয়েকটা ভালো স্টাম্পিং করেছে। তারপর একটা ক্যাচ ছিল যেটা সেটা সে ফুল লেংথ ডাইভ দিয়ে পড়ে গেল, ধরতে পারেনি, ওটা যদি লম্বা কিপার হলে হয়তো বা ধরে ফেলতে পারতো। সো এইগুলো আমরা খুব একটা মুশফিকের কাছ থেকে মিস করছিলাম, নট দ্যাট যে মুশফিক এই ধরনের করে নেই, বাট এত বেশি সমালোচিত হয়েছিল, আমার মনে হয় যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এফেক্ট তো হয়ই, বাট ওর মধ্যে যেটা ছিল যে সুপ্রিমলি কনফিডেন্ট অ্যাজ এ ব্যাটসম্যান, এবং আমার মনে হয় ইউ উইল নো বেটার, একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়তো বা তার, সে হয়তো বা মানে অতটা প্রকাশ করে না। গুড যে সে তাকে খেলানো হয়েছে, আমার মনে হয় প্রেস কনফারেন্সেও কিছু একটা ওই ধরনের একটা মনে হয় ইন্ডিকেশনস ছিল, যদি খেলতে পারি সামথিং লাইক দ্যাট। তো কিছু একটা হয়তো বা ঘটনা ঘটছিল, জানেন আমরা অতটা বলতে পারবো না, বাট নট এভরিথিং ওয়াজ রাইট আমার মনে হয়। সো এই প্লেয়ারদের এক্সট্রা ডিটারমিনেশন ছিল বলে আজকে এই টেস্ট ম্যাচে আমরা জয়লাভ করেছি, এবং এই কৃতিত্ব যেন টেস্ট এই প্লেয়ারদেরকেই যেন দেওয়া হয়। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হব যে দেয়ার উইল বি আ লট অফ ক্রেডিট সিকার্স অ্যালং দ্য ওয়ে, তো সেটা আমার মনে হয় যে সেটা করতে দেওয়া উচিত হবে না, এবং এই যাদের প্রাপ্য তারাই যেন এই কৃতিত্বটা পায়। এবং এটা হচ্ছে এই কয়েকজন প্লেয়ার, বিশেষ করে আমি সমালোচনা করেছি সাকিবকে, আমি খুবই সমালোচনা করেছি, বাট লুক এট দ্য ওয়ে হি প্লেড, অ্যান্ড স্বাভাবিক ওই কমেন্টেটারও তো জিজ্ঞেস করেছে হোয়াট ওয়াজ ইট, যে ওই বিকেলের 8 মিনিট আর এখনকার আজকে টোটালি কমপ্লিট। তো নিশ্চয়ই কিছু ঘটনা যেগুলো আমরা জানি না, আমরা দেখে বুঝতে পারবো না, আদারওয়াইজ এই ধরনের ট্রান্সফরমেশন। এবং সিরিজ শুরু হওয়ার আগে মুশফিক কিপিং করবে কি করবে না, মানে আপনি তো অনেক টেস্ট কভার করেছেন, যদি ইমরান খান বা অর্জুনা রানাতুঙ্গের কথা বলি, এরা দলটা সেরা 11 দলটা কি মাঠে নামবে, কে কাকে নিবে, তার চিন্তা ভাবনার ফসল ছিল যে আমি আমার দলটা করব। বাংলাদেশে দেখা যাচ্ছে যে অধিনায়কের যে রোলটা পুরোপুরি প্লে করতে পারে না, এটার প্রভাব কতটা পড়ছে আজকে ম্যাচে? আজকের প্রভাব যদি বলি তো ইতিবাচক প্রভাব পড়ছে, এবং ইশতিয়াক ভাই যেটা বললেন এখন উল্টা হবে, যেমন গাভাস্কার একবার বলছিলেন যে কপিল দেব আর কখনো টেস্টে 50 করবে না, পরের টেস্টে কপিল 50 করলো, গাভাস্কার বললাম এই জন্যই বলছিলাম, জাস্ট টু মোটিভেট হিমসেলফ। তো এখন আমাদের যেসব কন্ট্রোভার্সিস, যেটা আমি বললাম একদমই পাড়ার ক্রিকেটে হয় যেগুলো হয়েছে আমাদের, তো সেগুলো এখন বলবে যে দেখো এই যে বললাম দেখে ভালো, উই মেড দ্য রাইট ডিসিশন, যে কারণে আমরা জাস্ট হুইপিং যেটা করছি সেই কারণে হয়েছে। তো এটা তো আমাদের খুব দুঃখজনক এখনও, কারণ হচ্ছে যে
যখন শুরুর দিকে যখন ছিল এটা আমরাও এজ এ জার্নালিস্ট আমরা ক্যাপ্টেনের চেয়ে কোচের দিকে বেশি যাইতাম। হোয়াট মোর ওয়াজ এ বিগার স্টার দেন হাবিবুল বাশার, গর্ডন গ্রিন বিগার স্টার, আমরা ওইদিকে যাইতাম। আস্তে আস্তে ইটস এ ক্যাপ্টেন্স গেম। সবচেয়ে বড় কথা ক্রিকেটের সঙ্গে অন্য খেলার সবচেয়ে বড় পার্থক্য এটা, এখানে ইট ইস নট ফুটবল। তা আমাদের কোচ এখন ন্যাচারালি সাকসেস, আলটিমেটলি সাকসেসের কোনো জবাব নেই, সাকসেস পাচ্ছে, অফকোর্স তার কন্ট্রিবিউশন আছে। এবং একই সঙ্গে আমি বলবো যে হাতুড়ুর সঙ্গে এমন একটা সময় বাংলাদেশ ক্রিকেটে এমন একটা সময় এসছে আমরা কখনো জানবো না অন্য কোনো কোচ হলেও সাকসেস পেতেন কিনা। আমি তাকে খাটো করছি না, কারণ মানে প্রবাবলি অনলি টাইম যখন বাংলাদেশে 4, 5, 6 প্লেয়ার্স যাদের একটা 6 বছর 7 বছর 10 বছরের একটা অভিজ্ঞতা আছে, যে টিমটা আমরা সারা জীবন বলে আসছিলাম যে কচিকাচার দল, সারা জীবন আমরা বলতাম আমাদের একটা সময় লাগবে। এবং সময় লাগবে মানে কি, যে এই টিমটা 4 বছর 5 বছর পরে দাঁড়াবে। তো আমরা তো প্রতিনিয়তই চেঞ্জ করতাম, সব মিলে আমাদের এবার এজ থাকতো 22। তো দিস ইজ দ্য বেস্ট টিম বাংলাদেশের এভার। তো সেই সুবিধাটা অবশ্যই হাতুড়ুর সঙ্গে পেয়েছে, কিন্তু আমি মনে করি ক্যাপ্টেনের যে রেসপেক্টটা, এটা আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন। আমি শুধুমাত্র মানে দল খালি তো ফ্রি হ্যান্ড দেওয়াই না, ক্যাপ্টেন ডিজার্ভস রেসপেক্ট। এবং আমি ভিতরের কিছু খবর জানি আমাদের ক্যাপ্টেন সবসময় সেই রেসপেক্টটা পায় না। যে মাশরাফি নিয়ে আমরা এত কথা বলি, মাশরাফি তো আমাদের একটা আইকনিক একটা ক্যাপ্টেন। আমরা মাশরাফিকে এখন আমরা শুধু ক্রিকেটের মধ্যে রাখি না, আমরা প্রথম আলো থেকে একটা পোস্টার করেছিলাম তার, মাশরাফির, আমরা দিয়েছিলাম বাংলাদেশের অধিনায়ক। এই বাংলাদেশ খালি বাংলাদেশ দল না, ইজ এ সিম্বল অফ লিডার। কিন্তু মাশরাফির ক্ষেত্রেও কিন্তু সবসময় যে ট্রিটমেন্ট সমানভাবে হয় এটা ঠিক না। কিন্তু ইমরান খান, আপনি যেটা বলেন স্পেশাল ব্রিড, মানে দে চুজ দেয়ার ওন টিম, তারা ওইটা তো অন্য জিনিস, পার্সোনালিটি অন্য জিনিস। তো সাকিবের কথা উনি বলছেন, আমি একটু সাকিব নিয়ে একটু বলতে চাই। এটা হচ্ছে যে সাকিব যদি নিয়ে বলতে থাকে তাহলে আমি একটু পিছন থেকে আসি। যদি 2009 থেকে ধরি 17 পর্যন্ত দেখা যায় যে সাকিবের বিশাল একটা রোল বাংলাদেশের প্রত্যেকটা জয়। আমাদের দেশের বাইরে যদি 4টা জয় ধরেন, 2009 তো রূপকথা মানে 2009-এ আমরা চেস করছিলাম কানাডাতে, এবং সাকিব 96 নট আউট এবং ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিল। তো আমি ওই সময় লিখেছিলাম যে যদি আপনি যদি মাশরাফি ইনজুর্ড হয়ে গেল, আপনি যদি গল্প উপন্যাসে লেখেন যে নায়ক এরকম ব্যাট করতে নামছে এবং চেস করতেছে এবং শেষ বলে ছক্কা মেরে জিতিয়েছে, আপনি বই পড়বেন না, বলে চাপা মারছে। ইট ওয়াজ মানে এত ফেয়ারি টেল ছিল। আর সাকিব, আমি বলি যে বাংলাদেশ ভেরি লাকি টু হ্যাভ হিম, মানে এটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার, এই বিষয়ে কোনো কোশ্চেন নাই। তো এবং ব্যাটে বলে, এবং আমি মুশফিকের কথাও এখানে বলবো যে বাংলাদেশে যে আজকে 7 নম্বরে মোসাদ্দেক নামে বা 8 নম্বরে মিরাজের মতো ব্যাটসম্যান, মিরাজ তো ঠিক আছে নিউজিল্যান্ডে পারেনি, ডিফারেন্ট কন্ডিশন ছিল, ইংল্যান্ডের সঙ্গে ডেবুর সময় ওদের রিভার্স সুইং খেলে অভ্যাস নাই ওই স্পিডে, কিন্তু সে হায়দ্রাবাদে 50 করলো, ও তো ভেরি গুড ব্যাটসম্যান এইজ লেভেলে, ও আরও ভালো জানে ওদের সময়কার প্লেয়ার। তো মিরাজ যে আমাদের 8-এ নামে জাস্ট বিকজ উই হ্যাভ 2 প্লেয়ার্স লাইক সাকিব অ্যান্ড মুশফিক, যারা অলরাউন্ডার। তো এইটাই মনে করি আমাদের টিমের ব্যালেন্সের জন্য একটা বিরাট ব্যাপার। তো মুশফিকের কিপিংয়ের ক্ষেত্রে আমি শুধু এটা বলবো যে এটা 2টা পয়েন্ট আছে। একটা আছে যে মুশফিকের কিপিংটা ন্যাচারালি মানে প্রেশার হয়ে যাচ্ছে কিনা তার জন্য, সে নিজে পার্সোনালি মনে করে সে ইনভলভ, সে প্রতি মুহূর্তে ইনভলভ থাকতে চায়, তাকে এটা হেল্প করে ব্যাটিংয়ে সে বলতে চায়। কিন্তু একইভাবে আমি মনে করি যে থিঙ্ক ট্যাঙ্কের যে চিন্তাটা, এটা আমি খুব একটা খারাপ মনে করি না, কারণ আমাদের সামনে কতগুলো উদাহরণ আছে, ম্যাককালাম উদাহরণ আছে, সাঙ্গাকার উদাহরণ আছে। মুশফিক প্রবাবলি আমাদের টিমের বেস্ট ব্যাটসম্যান আমি বলবো এত কিছুর পরেও। তামিমের অসাধারণ পারফরমেন্স সাম্প্রতিক, এই টেস্টও তামিম অসাধারণ ব্যাটিং করেছে। সাকিবের কয়েকদিন আগে ডাবল সেঞ্চুরি, এই টেস্টেও সেঞ্চুরি। তারপরে মুশফিক আপনাকে যে ভরসাটা দেয়, এটা কিন্তু আপনি বাংলাদেশ টিমে আর কাউকে পাবেন না, মনে হবে যে হি ইজ দেয়ার, একটা কিছু হবে। তো সেইখানে মুশফিকের যে অ্যাভারেজ 35 টাইপ বা 40-এর কাছাকাছি, সেটা কি 50 হবে কিনা কিপিং ছাড়লে, সে কি আরও ব্যাটসম্যান ভালো হতে পারে কিনা, সে 6 না খেলে যেমন আমাদের মোসাদ্দেক তো সেঞ্চুরিটাই মনে করি ইট ওয়াজ ফর দ্য টেকিং, যদি আজকে এরকম ভালো প্লেয়ার থাকে সেক্ষেত্রে মুশফিক যদি আরও লম্বা সময় ব্যাট করে আরও ভালো ব্যাটসম্যান হবে কিনা, ওই পয়েন্টগুলো কিন্তু আলোচনা করা যেতে পারে। মুশফিক এই জিনিসটাকে কেড়ে নেওয়া না হিসেবে দেখে যদি মনে করে। বাট আপনি সাঙ্গাকারার যে বিষয়টা, সাঙ্গাকারা কিন্তু শেষ দিকে এসে হয়তো তার খেলাটাকে এনজয় করতে চেয়েছে, মানে তার পাওয়ার আর কিছুই নেই এরকম ভেবে শেষ দিকে কিন্তু কিপিংটা ছেড়েছে, যেদিন ইচ্ছা হলো সেদিন করলো, যেদিন ইচ্ছা হলো করলো না। কিন্তু মুশফিকের বিষয়টা কিন্তু ডিফারেন্স, মুশফিক কিন্তু বাংলাদেশের একটা ভরসার একটা জায়গায়, কিন্তু সাঙ্গাকারাকে সাপোর্ট করার মতো প্লেয়ার কিন্তু লঙ্কায় ছিল না। ওইটার জন্য আমি বলছি চিন্তাটা যদি এটা হয়, এটা এবং এই চিন্তার পিছনে আমি মনে করি পুরোটা উড়িয়ে দেওয়া যায় না যে মুশফিক ভালো ব্যাটসম্যান, সে কি আরো ভালো হতে পারে। মুশফিক তার আমরা বলতেছি বাংলাদেশের বেস্ট, হি ইজ নট ইন্টারন্যাশনাল বেস্ট, সে তো নট অ্যামং দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু সেটা হইতে পারে কিনা কে জানে। যে আজকে কিপিং, ক্যাপ্টেন্সি এবং মানে ব্যাটিং, দলের মেইন ব্যাটসম্যান, যতই আমি বলি একটা কথা বলে যে ব্যাট করার সময় তুমি 2টা বল দেখে তো ব্যাট করার সময় ক্যাপ্টেন, একটা ক্যাপ্টেনের বল একটা ব্যাটসম্যানের বল, তুমি একটা দেখবা, এগুলো বলা সহজ কিন্তু মাথায় থাকেই খেলাটা। কাজে একটু যদি চাপ কমলে তার ভালো হয়। আমি এটা একটু আমি সত্যিকার অর্থে আমি খুব কনক্লুসিভ কোনো কথা বলতে পারবো না যে এটা ভালো এটা ভালো। বাট হান্নান সরকার, একটা জিনিস আপনার তো সিলেক্টর, যদি মুশফিক ধরেন কিপিং নাই করে
তাহলে মুশফিকের ফিল্ডিংয়ের পজিশনটা কোথায়? বেসিক্যালি স্লিপে হয়তো গাভাস্কারকে দেখেছি স্লিপে দাঁড়ায়, তো মুশফিক আসলে কোন দিক দাঁড়াবে? অত লম্বাও না, আপনি যদি তার স্কোয়ার লিগে দেন ওইদিকে ছক্কা মারলে তার মাথার উপর দিয়ে ক্যাপ্টেন যাবে। মিড অফ জায়গা, মানে তার জায়গাটা কোথায়? আসলে ওইটাও কি- টাফ জায়গা, মিড অফ। না, স্লিপসে দাঁড়াতে পারে, কারণ যেহেতু কিপার তার আইসেট ভালো বা ওই আই কোঅর্ডিনেশনটা খুব ভালো, হয়তো স্লিপস হতে পারে। বাট সাধারণত বলারের সঙ্গে তার কোঅর্ডিনেট করার জন্য মিড অফ বা মিড অন, যেটা বললো সুব্রতা, এই জায়গাটা ভালো একটা সেট হতে পারে। তবে একটা জিনিস কি, টেস্ট ক্রিকেটে ফিল্ডিংটা তো ইম্পর্টেন্ট সব ফর্মেটেই, বাট টেস্ট ক্রিকেটে যেটা হয় কিছু জায়গা থাকে যেখানে বল যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে মুশফিক সাধারণত মিড অফ মিড অন এই জোনটাতে বলটা একটু কম যাওয়ারই সম্ভাবনা থাকে, কারণ ম্যাক্সিমাম বল পিছনে যায় অথবা সাইডে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিকজ বলার একদম উপরে বল করে না। তো সেই ক্ষেত্রে সোজা যাওয়ার কম সুযোগ থাকলে সেই জায়গাটা মুশফিক করলে তার জন্য একটু রিল্যাক্স হতে পারে। পাশাপাশি আমার মনে হয় যে তার হাইটের যে ব্যাপারটা বললেন সেটাও এখানে সেভ হতে পারে। বাট ফিল্ডিং যে কোনো জায়গায় আমার মনে হয় মুশফিক করতে পারে, এটা নিয়ে আমি ওয়ারিড না, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সে যেটা ফিল করে, তার ওপিনিয়ন যেটা যে কিপিংয়ে উইকেটের পেছনে থাকলে সে পুরো মাঠটা দিত। এটা আসলে সে না, আমাদের যখন পাইলট বাই ক্যাপ্টেন ছিল তখন আমরা দেখতাম যে উইকেটের পেছনে থাকলে পুরো মাঠটা তার চোখের সামনে থাকে, তার জন্য যে কোনো কিছু চেঞ্জেসগুলো সুবিধা হয়। আরেকটা জিনিস হয়, ব্যাটসম্যানের ব্যাটের যে মুভমেন্টগুলো, ব্যাটসম্যান কোন ব্যাটের পজিশন নিচ্ছে এটাও কিন্তু কিপার সবচেয়ে ভালো দেখতে পারে। পাশাপাশি ব্যাটসম্যানের অ্যাপ্রোচটা কী থাকে সেটা কিপার সবচেয়ে ভালো জাজ করতে পারে। এই সবগুলো বিষয় কিন্তু এখানে মানে ক্যাপ্টেন যদি কিপার হয় এই সুবিধাটা নিতে পারে। বাট সুব্রত অলরেডি কিন্তু কভার করে দিয়েছে আমার মনে হয়, যে মুশফিকের যে ব্যাপারটা, আমাদের ক্রিকেট বোর্ড বা মুশফিকের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তার ম্যাক্সিমাম আরও ভালো ব্যাটিংটা আমরা আশা করতে পারি। সেই চিন্তা থেকে এটা একটা সুন্দর আলোচনার মাধ্যমে হতে পারে, যেটা মুশফিককেও রেসপেক্ট দেওয়া হবে, পাশাপাশি মুশফিকের থেকে বেস্ট পারফরমেন্সটা নেওয়া যাবে, যেটা সাঙ্গাকারার কাছ থেকে নেওয়া হয়েছিল। ইস্তেক ভাই, আমাদের এই বলা হচ্ছে যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যে কম্বিনেশনটা এটা সঠিক না, এই নানানজন নানান প্রশ্ন করছে। সুব্রতা যেটা বললো, সাফল্যের পর অনেক কথাই হয়তো আসে না, কিন্তু বাইরেও বেশ কয়েকজন ক্রিকেটার আছে, তাদের আসলে আসার পথটা কি, এবং আমাদের ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচারটার কতটা উন্নতি দরকার বলে মনে করেন? বাইরের যে ক্রিকেটারগুলো আছে মানে বলতে কাদের, যে যেরকম এই যে নাইম ইসলাম, তুষার ইমরান, যারা ডোমেস্টিকে পারফর্ম করছে, শাহরিয়ার, এরাও এদের মানে এই দলে আসার মানে ওয়েটা কি, এবং যারা অনূর্ধ্ব 19 থেকে জাতীয় দলে খেলছে তাদেরও তো আসার একটা ওয়ে থাকতে হবে, যে ঠিক আছে আমি এই দলে খেললাম তারপরে এখানে আসলাম। সেই জায়গাগুলো তো মানে মাপকাঠিটা মানে নির্ধারণ নয় যে আসলে কোন মাপকাঠির ভিতর তারা আসবে। আপনি যদি ভারতের দিক তাকান, যে তারা দিলীপ ট্রফি খেলে, রঞ্জি ট্রফি খেলে, ঋদ্ধিমান শাহ বাংলাদেশের সাথে খেলার আগে দিলীপ ট্রফিতে 200 রানের একটা ইনিংস তার, দেন সে এখানে আসলো। মানে ওদের কিন্তু একটা মাপকাঠি আছে। অস্ট্রেলিয়া ক্রিকেটে সর্বোচ্চ যে রান স্কোর করে সে জাতীয় দলে আসে, যে খারাপ করে সে চলে যায়, সব কিছুরই একটা সিস্টেম। কিন্তু বাংলাদেশের ওয়েটা কি? কন্টিনিউসলি পারফর্ম করতে থাকার হচ্ছে প্লেয়ারের কর্তব্য। লেট দ্য প্লেয়ার ডু দেয়ার, লেট দেম ডু দেয়ার জব। তুষার ইমরান রান করেই যাচ্ছে, নাইম ইসলাম অসাধারণ ব্যাটিং করেছে। আমরা যদি মোশাররফ রুবেলকে যদি দেখি, রুবেলের কিন্তু বলে যে তার সেই বয়স পার হয়ে গেছে, আমি মনে করি ওরকম কোনো কিছু বয়স হয়নি, কই সুযোগ পেল না। সুযোগ পেয়ে দেখা গেল যে একটা ম্যাচে তার ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খেলার জন্য যে ফিটনেস লেভেলটা সেটা ঘাটতি অনুভব করেছে। তো যদি তুষার ইমরান যদি নিজে মনে করে যে হি ইজ গুড ইনাফ টু কাম এন্ড স্টেট প্লে ইন দ্য ন্যাশনাল সাইড, হি ইজ মিস্টেকেন। আমার মনে হয় যে তার একটা আশা থাকতেই পারে যে সে স্বীকৃতিটা পাবে না কেন, অ্যান্ড ওয়াই নট। সে তো এমন কোনো বয়স হয়ে যায়নি। মেবি একাডেমি এই টিম তাকে কল করতে পারে, এবং সে 14 জন 15 জন 20 জনের মধ্যেও যদি থাকে তাও তো একটা অর্জন। দ্যাট মিনস আই এম স্টিল দেয়ার। এবং আমার মনে হয় না যে লাইক সিলেক্টর ইজ হিয়ার, তার বড় ভাইরাও সিলেক্টেড, আমার মনে হয় হি উইল অলসো আন্ডারস্ট্যান্ড, বিকজ হি ওয়াজ অলসো প্লেয়ার। তারও নিশ্চয়ই একটা সময় ছিল যে আমি কেন বাদ পড়লাম, সেও তো প্রিমেচিওরলি টিম থেকে আর সুযোগ পায়নি। তো নিশ্চয়ই সে সুযোগ দিতে চাইবে যে যারা ভালো খেলছে তাদেরকে আমরা কেন রেকগনাইজ করবো। নাইম ইসলাম ইজ স্টিল ফিট। আই থিঙ্ক নাইম ইসলাম বরং টিমে আসার মতো তার ফিটনেসও আছে, অ্যান্ড ইজ এ কেপেবল প্লেয়ার, হি হ্যাজ পারফর্ম। তুষার ইমরানের কিন্তু আমরা ওরকম পারফরমেন্স দেখিনি, বাট নাইম ইসলামের আমরা দেখেছি খুব ভালো পারফরমেন্স। না তুষার না দিস ডোমেস্টিক, আই এম নট সেইং যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফরম্যান্স বাট শাহরিয়ার নাফিজ ইজ প্রুভেন, নাসির ইজ, শাহরিয়ার নাফিজ তো এখনো ইজ স্টিল গুড। আমি বলছি এট দি টপ লেভেল, পারফর্মিং এট দ্য টপ লেভেল ইজ ডিফারেন্ট থিং। তো তুষার ইমরান, ওয়ান ক্যান অনলি হোপ। ইটস এ গুড কোয়েশ্চেন যে আব্দুর রাজ্জাক উইকেট নিয়েই যাচ্ছে, অ্যান্ড হি ইজ ফিট, ইউনো, অ্যান্ড ইন্টারন্যাশনাল। আমি মনে করি ইনফ্যাক্ট উচিত হবে ক্রিকেট বোর্ড এবং যারা সিনিয়র প্লেয়ার্সরা আছে, যে হি হ্যাজ সার্ভ ইউর কান্ট্রি সো ওয়েল, 200টা হি স্টিল ফিট। হয়তো বা সিনে নাই বিকজ অন্যান্য ইয়াং প্লেয়ার্সরা ভালো খেলছে, সুযোগ দিচ্ছে, তারা উইকেট নিচ্ছে, বাট
তাকে একটা সুযোগ করে দেওয়া উচিত যে সে যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা খেলে বিদায় নিতে পারে। 200 উইকেট পাওয়া বোলার কতজন ভাই আছে? আমাদের কাছে সময় কম। সুব্রতা, বাংলাদেশের যে 5 জন কোর প্লেয়ার আছে, মাশরাফি, মুশফিক, সাকিব, রিয়াদ, এরা তো একসময় তামিম চলে যাবে, তাদের যে ব্যাকআপ যারা উঠে আসবে তাদের জন্য আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে করণীয়টা কি ধরনের স্ট্রাকচার সাজালে বাংলাদেশের প্লেয়াররা আসলে পাইপলাইনে পাবো আমরা? এইটার আসলে উত্তর দেওয়ার জন্য তো উপযুক্ত লোক এখানে আছে, মানে ভবিষ্যতের ক্রিকেটার তৈরির দায়িত্ব তার। তো আমি একটু ইশতিয়াক ভাইয়ের ওই প্রসঙ্গটা নিয়ে বলি যে আপনি যে প্রশ্নটা করছিলেন একই কথা, যে আমরা এখানে আমি মনে করি সিলেক্টর সামটাইমস এ ফিল ফর দ্য সিলেক্টর। মানে আমি মনে করি যে বিদেশের যারা সিলেক্টর তাদের কাজে আমাদের চেয়ে একটু ইজি আমাদের সিলেক্টরদের চেয়ে, কারণ হচ্ছে তাদের ডোমেস্টিক ক্রিকেটটা হাইলি কম্পিটিটিভ। তারা জানে ওইখানে রান করতে গেলে ওইখানেও কষ্ট করতে হয়, ওইখানে কম্পিটিশনটা অনেক তীব্র, ক্রিকেটটা অনেক ইন্টেন্স। তো ফলে যে ভালো রান করছে তারপরে তার দেখা যে এর ভিতরে 19-20 একটা পার্টিকুলার একটা টেকনিকের কোনো একটা ব্যাপার দেখে তারা পিক করতে পারে। আমাদের কিন্তু ডোমেস্টিকে হাজার রান করতেছি, আমরা বুঝতেছি প্রবাবলি হি ইজ নট গুড এনাফ, কারণ হচ্ছে আমরা ডোমেস্টিকের স্ট্যান্ডার্ডটা ওইরকম রাখি নাই। মানে ইন্টেন্সিটি বলেন, আপনি উইকেট বলেন। আরেকটা বড় সমস্যা হয়ে গেছে আমাদের ন্যাশনাল টিমের বাইরে কোনো প্লেয়ার চলে গেলে তার ফিরে আসা, কারণ হচ্ছে আমাদের, যে কারণে আমি ঢাকা ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কথাটা বলছিলাম। আমি মনে করি আজকে আমরা বলি মিরপুরে আমাদের এই আছে সেই আছে, এই মিরপুরের মতো ফেসিলিটিস, একাডেমির মতো ফেসিলিটিস আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এসব রাস্তার কিনারে আছে। কাজেই আমাদের একটা ছেলে বাইরে যাওয়া মানে যে ফিটনেস, যে রুবেলের ফিটনেস থাকবে কেমনে? রুবেল হ্যাজ নো অ্যাক্সেস টু, তাকে গেলে প্রাইভেট একটা জিমে তার নিজের টাকায় যেতে হবে, তার প্র্যাকটিস ফেসিলিটিসই তো নাই। আজকে তুষার ইমরান যদি মনে করে অফ সিজনে সে ফিট হবে, কোথায় যাবে? ওইখানে গিয়ে দেখবে যে একাডেমি টিম প্র্যাকটিস করছে, এখানে দেখবে যে ন্যাশনাল টিম প্র্যাকটিস করছে। আজকে আমাদের ক্লাবগুলো আজকে কোটি কোটি টাকা দিয়ে টিম করে, আজকে শুনতেছি নাকি 50 লাখ 60 লাখ টাকা নাকি হাইয়েস্ট দল বদল হচ্ছে। এই ক্লাবগুলোর আমাদের একটা প্র্যাকটিস ফেসিলিটিস নাই, একটা টার্ফ উইকেট নাই, একটা জিম নাই, একটা ফিজিও নাই, একটা ট্রেনার নাই। তারা কোনো বছর বলতে পারে না যে এই বছর আমরা 10 লাখ টাকা কম খরচ করবো দল বদলে, 15 লাখ টাকা কম খরচ করবো, উইল মেক দিস ফেসিলিটিস। এই ক্লাব ডিরেক্টররাই তো বাংলাদেশের পুরো জিনিসটা এরকম হাস্যকর না দোদল, এগুলো বলতে বলতে এখন ক্লান্ত লাগে, আমার এখন বলতে ইচ্ছা করে না। আমি একটা এই প্রসঙ্গে এই প্রশ্নের উত্তর আমি সুব্রতার প্রশ্নটা একটু অ্যাড করি, কিন্তু এই প্রশ্নটা বলতে আসলে কষ্ট ঠিকই লাগে যখন আবার আপনার পিঠ থাপড়ে বিদেশি একজন সাংবাদিক বলে যে এই ম্যাচে হলো না, নেক্সট টাইম, তখন কতটা কষ্ট লাগে? না, এই কষ্ট তো ইদানিং কমেছে, কারণ আমি যেটা মনে আছে, আমি স্কটল্যান্ড বাংলাদেশে আসলে বোধহয় 2008 সালে, তো বাংলাদেশ জিতে যাচ্ছে কনফার্ম, মানে একটু জিততে একটু সময় লাগছে, তো প্রেস বক্স এত অধৈর্য, সাংবাদিকরা যারা ইয়াঙ্গার জেনারেশন, মানে এত সময় লাগতেছে কেন, আরও 400 মেরে দাও। তো আমার খুবই লাগলো, আমি একটা লেখা লিখছিলাম এটা, যে এরা আসলে ঠিক মানে না, তারা ডিউটা দেয় নাই। টেস্টের কথা বলতেছি না, মানে আমার কাছে তো বাংলাদেশ বেশিরভাগ উইনিং পজিশন থেকে আমার মনে হয় বাংলাদেশ হেরে যাবে। এই আমার বোধহয় আমার 3-4 বছর এই ঝামেলাটা একটু গেছে। আমার সারা জীবনের মধ্যে আমি এত হার দেখেছি, যেটা প্লেয়ারদের ক্ষেত্রে হয় না, যে একটা টিম যখন জিততে থাকে আপনার খুব ইভেন পজিশনে তার মনে হয় জিতবে, ওই বিলিভটা খুব ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়া দেখবেন যে কত ম্যাচ বের করে নিয়ে গেছে, কারণ তারা জানতো যে আমরা জিতবই, বিশ্বাসটা। আমাদেরও কিন্তু এরকম ছিল যে আমরা জানবো আমরা হারবই। যেটা ইন্ডিয়ান জার্নালিস্টরা, যেটা ইভেন আমি ব্যাঙ্গালোরও দেখেছি, ওরা আগেই ধরেছে ম্যাচটা জিতবে, মানে ওই বিলিফটা ওদের ছিল। ওইটা অবশ্য বিলিভে পার হয় না, ওইটা আমি মনে করি 1000 বার হইলে বাংলাদেশ একবার হারবে, দ্যাট ওয়াজ মানে এটা ভুতুরে, ওইটা ফ্রিকিশ। ওইটা আসলে ব্যাখ্যা নাই। না, আপনি যেটা ওই যে ঢোকার যে প্রসেসটা ওইটা নিয়ে বলছিলেন, আসলে ঢোকার প্রসেসটা হচ্ছে কি, এক তো পারফর্ম করে যেতে হবে প্লেয়ারদের, যেটা ইস্তাক ভাই বললো যে তোমার কাজ হলো পারফর্ম করতে থাকো। সিলেক্টর বা টিম ম্যানেজমেন্ট যখন দরকার হবে তাকে ডেকে নেবে। এখন বিষয় আছে যে পারফর্ম করেই যাচ্ছে। আজকে তুষারকে নিয়ে অনেক কথা হচ্ছে, তুষার যেই জায়গাটায় ব্যাটিং করবে সেখানে ব্যাটিং করে মুশফিক, সাকিব, আপনি কাকে ড্রপ দিবেন? এখন ঢুকেছে মোসাদ্দেক, আপনি মোসাদ্দেককে এগিয়ে রাখবেন না তুষারকে? তুষার অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে এসেছে, হয়তো বা 2-3 বছর খেলতেও পারে, নাও খেলতে পারে, ইন্টারন্যাশনাল সার্ভাইভ করতে পারবে কি পারবে না একটা প্রশ্ন। মোসাদ্দেকের খেলা আমরা দেখেছি, দ্যাট মিনস সিলেক্টররা কিন্তু রাইট চয়েসটাই করেছে, কারণ মোসাদ্দেক আগামী 10 বছর সার্ভ করবে। সো এই যে বিষয়গুলো, এগুলো আমরা হয়তো দূর থেকে অনেক কিছু দেখছি, বাট সিলেক্টররা কিন্তু ক্লোজলি এই জিনিসগুলো দেখে এটা যদি একটা ক্রাইটেরিয়া হয়, এটা একটা গাইডলাইন হোক, এটাই একটা গাইডলাইন হোক যে একটা জায়গায় আমাদের একটু গ্যাপ আছে, সেটা হলো বাংলাদেশ এ টিমটা থাকলে কাজটা আরেকটু আমি এটাই বলছি যে ইনফর্ম প্লেয়ারের একটা জায়গায় আমরা একটু ঘাটতি রয়েছে, যেটা আমাদের হয়তো চোখে পড়ছে। বাট এই জায়গাটায় মনে হয় যদি এ টিমটা এস্টাবলিশড হয়ে যায় তাহলে রাস্তাটা খুব সহজ হয়ে যাবে। এই টিমে পারফর্ম করলে এখানে পারফর্ম না করলে রিপ্লেস হবে, বাট এই টিমটা না থাকার কারণে একটু গ্যাপ হচ্ছে, আর কিছু না। আমার যেটা খেয়াল, আমি মনে করি যে যতই আমরা কিছুক্ষণ আগে আমরা কিন্তু প্রোগ্রামে আসার আগে আমি বলছিলাম, যতই আমরা ডোমেস্টিক ক্রিকেট বলি না কেন, আমি আজ 30-40 বছর ধরে বাংলাদেশের ক্রিকেট হচ্ছে,
ওই বলেই যাওয়া হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ক্রিকেট আমাদের ওই স্ট্যান্ডার্ড না, উন্নতি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, পরে অনেক অনেক ডিসেন্ট্রালাইজ করতে হবে। ডোমেস্টিক ক্রিকেট যতই চেষ্টা করি না কেন, ইট উইল স্টিল ফল লট শর্টার দেন দ্য টেস্ট ক্রিকেট। যে কোনো দেশের ডোমেস্টিক ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের লেভেল কিন্তু কাছাকাছি। আমরা কি সেটা পারবো সেটা অর্জন করতে? আমার মনে হয় না। আমার মনে হয় না এই জন্য যে ওই মানের প্রতিপক্ষ দলদের নাই এরকম যে ইন্টেন্সলি কম্পারেটিভ হাই কোয়ালিটি ডোমেস্টিক লেভেল ক্রিকেট হবে। ওয়াই? এমনি উইকেটসও ওরকম পাবো না, ফ্যাসিলিটিস ওরকম নাই। ডে ইন ডে আউট ক্রিকেট যেটা খেলবো আমরা, ওই মানের ফাস্ট বোলার্স নাই, ওই মানের ওয়ার্ল্ড ক্লাস স্পিনার এক একটা দলে থাকলেও থাকতে পারে। তাহলে কম্পারেটিভ কোত্থেকে হবে? দি অনলি ওয়ে আই থিঙ্ক, যে প্রশ্নটা ছিল যে সাকিব, মুশফিক, তামিমকে রিপ্লেস করার মতো স্ট্রেট অ্যাওয়ে, হ্যাঁ হয়তো বা প্লেয়ার্স প্রডিউস হচ্ছে, বাট এটাকে লং টার্ম যেন এরকম প্লেয়ার বেরোতে থাকে মাত্র উপায় আছে যদি আমরা আন্ডার 19, 18 একাডেমি টিমটা আমরা হরদম যদি আমরা ওইটাই বরং ক্যালেন্ডার করি। ডোমেস্টিক ক্যালেন্ডার করে কোনো লাভ নেই, উই উইল নট রিচ এনিওয়্যার। হ্যাঁ দরকার আছে, ইয়েস, হয়তো লোকজন বলবে এই পাগল কোত্থেকে আসলো যে ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার কিংবা ক্যালেন্ডার হবে না। যদি হয়েও থাকে, আমরা যদি আমাদেরকে ওই লেভেলে কম্পারেটিভ টেস্ট ক্রিকেটের নাও উই হ্যাভ অ্যাচিভড ইট, এটাকে ধরে রাখতে গেলে রিয়েলি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের এই আন্ডার 19 একাডেমি এবং এই টিমকে আমরা 5 বছরের একটা ক্যালেন্ডার আমরা তৈরি করে we'll have to send these teams to play only 3-day 4-day cricket under tougher conditions, different conditions against different countries. তাহলে আমার মনে হয়, এবং ওই প্লেয়ারদেরকে আমরা সিনে আনবো না for the next 3-4 days। ভাই, উৎপল শুভ্র এবং হান্নান সরকার, আপনার তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ এমনই একজন ক্রীড়াপাগল জাতি যে শ্রীলঙ্কার সাথে এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনও। আমরা আশা করব বাংলাদেশের প্রতিটি জয়ে বাংলাদেশের 16 কোটি মানুষ পাশে থাকবে, আর বাংলাদেশের ক্রীড়ার সাফল্যে বাংলাদেশের লজিস্টিক যে সকল জিনিসগুলো জরুরি সেগুলি প্রদান করবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এই প্রত্যাশায় শেষ করলাম আজকের মতো এই সময়। আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।